৭ বছরের সম্পর্ক শেষ করে অন্য কারো বাসর ঘরে বসা অতটাও সহজ ছিল না। কিন্তু অবন্তী সেটি কোনো সংকোচ ছাড়া কিভাবে করছে সেটাই কেউ বুঝতে পারছে না। অবন্তীর বাবা মা সহ ওর পুরো পরিবারের সবাই জানতো অবন্তী একটা ছেলেকে ভালোবাসে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এই নিয়ে ওর পরিবারে কম ঝামেলা হয়নি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি অবন্তীর। একটাই কথা ছিল, বিয়ে করতে হলে আমি নিলয়কে বিয়ে করব, নয়তো মরে গেলেও অন্য কাউকে বিয়ে করব না। যখন কোনোভাবে কিছু হচ্ছিল না, তখন ওর বাবা মা হাল ছেড়ে বলছিল, তোর যা ইচ্ছে তুই তাই করতে পারিস, আমাদের বলার কিছুই নেই। কিন্তু হঠাৎ একদিন অবন্তী নিজে তার মাকে ডেকে বলল, আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দাও, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হবে বিয়ে দিয়ে দাও। এই কথা শোনার পর অবন্তীর মা অনেকটা চমকে যায়, নিজের কানকে যেন বিশ্বাস করাতে পারছে না। যে মেয়েকে এত মায়ের বকা দেওয়ার পরে একই কথা বলেছে, আজ সেই মেয়ে কী করে অন্য কথা বলছে সেটা বুঝতে পারছে না। তাই খুব শান্তভাবে আবার জিজ্ঞেস করলো, তুই যা বলছিস ভেবে বলছিস তো, পরে অন্য কথা বলবি না তো? অবন্তী সেদিন খুব রেগে বলছিল, তোমরা কি আমার বিয়ে দিবে, নাকি আমি নিজেই নিজের বিয়ে করে নিব? অবন্তীর মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, 2 দিনের মধ্যে আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কথাটা বলেই উনি রুম থেকে চলে যায়। অবন্তীর বাবার কাছে মেয়ে কি বলেছে সেটা জানাই। অবন্তীর বাবা আরব সাহেব মেয়ের কথা শুনে খুবই খুশি হয়। 1 সপ্তাহের মধ্যে ওনার মন মতো ছেলে খুঁজে নিয়ে আসে। ছেলেপক্ষ অবন্তীকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে, তাই কোনো অনুষ্ঠান ছাড়া ওই দিনই কাজী ডেকে বিয়ের কাজ সম্পন্ন করেন তিনি। হঠাৎই কারো দরজা খোলার শব্দে কল্পনা থেকে ফিরে আসে নীলা। চোখ তুলে তাকায় সামনে তাকিয়ে থাকা মাথা নিচু করে। কিছুক্ষণ একদৃষ্টিতে অবন্তীর দিকে তাকিয়ে থেকে নরম গলায় বলল, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অবন্তী কোনো কথা না বলে একটা ড্রেস নিয়ে চলে যায়। আহানও শেরওয়ানি খুলে একটা টি শার্ট পরে বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ওড়াচ্ছে। অবন্তী ফ্রেশ হয়ে রুমের কাউকে না দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে খাটের একটা পাশে শুয়ে থাকে। আহান কখন এসে ঘুমিয়েছে সেটা ওর অজানাই রয়ে গেছে। সকালে অবন্তী উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। ডাইনিংয়ে যে যার মতো করে কাজ করছে। কেউ নাস্তা বানাচ্ছে তো কেউ সবাইকে চা বানিয়ে দিচ্ছে। এ বাসার লোক থেকে কাজের লোকের সংখ্যা বেশি, সেটা অবন্তীর কাজ সব থেকে বেশি অবাক লাগে। অবন্তী ঘুরে ঘুরে সব দেখছিল। হঠাৎই ওর কাঁধে কেউ হাত রাখে, স্থির হয়ে দাঁড়িয়ে যায়। পিছনে ঘুরে দেখার সাহস পাচ্ছে না। কি দেখছো মা, আমার সাথে এসো, বলে কাঁধ থেকে হাত সরিয়ে নেন শাহেদা চৌধুরী। কথাটা শুনে পিছনে তাকিয়ে একটু স্বস্তি পায় অবন্তী। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা অবন্তী খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। চেহারা গাম্ভীর্য ফুটে আছে। উনি খুব শান্ত গলায় বলল, আমি আহানের মা। বিয়ের আগে তোমার সাথে আমার দেখা হয়নি, আমার সাথে এসো, বলে উনি ওখান থেকে চলে যাচ্ছে। আর আমি ওনার পিছনে পিছনে হাঁটছি। শাহেদা বেগম নিজের রুমে গিয়ে বলল, এখানে বসো, বলে রুমের অন্য পাশে চলে যাই। আলমারি থেকে কিছু জিনিস বের করে অবন্তীর সামনে এসে ওর হাতে জিনিসগুলো দিয়ে বলল, এগুলো তোমার, হঠাৎ করে বিয়ে হয়ে গেছে তাই কিছু দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। নাস্তা শেষ করে শাড়ি আর গহনাগুলো পরে তৈরি হয়ে নিচে চলে আসবে। আমাদের আত্মীয় স্বজন সবাই কিছুক্ষণের মধ্যেই তোমাকে দেখতে আসবে। এখন রুমে যাও তুমি, আমি নাস্তা রুমে পাঠিয়ে দিচ্ছি বলে চলে যাচ্ছে। অবন্তী কোনো কথা না বলে উপরে চলে যায়। আসলে আমি বুঝতে পারছি না উনি আমার উপর রেগে আছে নাকি। এসব কথা ভাবতে ভাবতে রুমে চলে আসে। রুমে এসে দেখে আহান ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত। অবন্তীকে দেখে হালকা হেসে বলল, এখানে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, যেগুলো রাতে বলার দরকার ছিল, কিন্তু কোনো কারণে বলা হয়ে ওঠেনি। অবন্তী মাথা নিচু করে বলল, বলুন কি বলতে চান। আহান অবন্তীর কাঁধে হাত দিয়ে সোফায় বসিয়ে নিজে মাটিতে হাঁটু বাস করে বসে পড়ল। আমি জানি আমাদের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে। এখানে তোমার সব কিছু মানিয়ে নিতে হয়তো অনেকদিন সময় লাগবে, কিন্তু দেখো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, বলে অবন্তীর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আমি অনেক ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। তোমাকে পেতেও আমার অনেক সাধনা করতে হয়েছে। সাধনা কথাটা শুনে অবন্তী কিছুটা অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে ভাবে, আমি তো আপনাকে চিনিই না, তাহলে সাধনা কিভাবে করলেন? আহান অবন্তীর হাতের মধ্যে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমার মা একটু গম্ভীর মানুষ, কিন্তু মানুষ হিসেবে ওনার থেকে ভালো মানুষ আমি একজনও দেখিনি। তাই উনি কষ্ট পায় এরকম কোনো কাজ আশা করি তুমি করবে না। আমার কাজ আছে, আমি একটু বাহিরে যাচ্ছি, বলে আহান অবন্তীর মাথায় আলতো করে হাত রেখে চলে যায়। তার কিছুক্ষণ পরে রুমে একটা অল্প বয়সের মেয়ে হাতে ট্রে নিয়ে এসে বলে, আসবো ম্যাডাম? অবন্তী নিজেকে স্বাভাবিক করে বলে, আসো। মেয়েটা খাবারগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলে, আমার নাম মায়া, আপনার কিছু দরকার হলে আমাকে ডাকবেন, আমি আপনার সব কাজ করে দিব। বড় মা বলেছে নাস্তা শেষ করে তৈরি হয়ে নিচে চলে আসুন, বলে মায়া ওখান থেকে চলে যায়।
অবন্তী খাবার শেষ করে তৈরি হয়ে নিচে চলে আসে। নিচে আসতে শাহেদা বেগম সোফায় বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে অনেকগুলো অল্প বয়সী মেয়ে ওকে ঘিরে ধরে। সবাই নানা ধরনের কথা বলছে। এরই মধ্যে একজন মাঝবয়সের মহিলা বলে, আমাদের আহান বাবা তো দেখতে রাজপুত্র, তাহলে ভাবি কি দেখে এত সাফা গায়ের রঙের একটা মেয়ের সাথে বাবার বিয়ে দিলে? মায়ের বাবা মার নাকি তেমন টাকা পয়সাও নেই। আমি তো ভাবছিলাম মেয়ে দেখতে পরীর মতো সুন্দর হবে, কিন্তু এখন তো দেখছি মেয়ের তেমন রূপও নাই। তা মেয়ে কি দিয়ে আমাদের আহান বাবাকে জাদু করলো? ওনার কথা শুনে অবন্তী কী বলবে সেটাই বুঝতে পারছে না। ঠিক তখনই পাশ থেকে শাহেদা চৌধুরী বলল, ওর মধ্যে যে জাদু আছে সেটা তোমার মেয়ের মধ্যে ছিল না, তাই আহান তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু ওর জাদু তো তোমার চোখে পড়বে না। এখন কি করা যায় বলো? কথা বলে উনি নিজের পেস আরও কঠিন করে নেয়। মহিলা সাথে সাথে চুপ হয়ে গেলে মুখটা একদম কালো হয়ে যায়। আর কোনো কথা বলেনি, চুপচাপ ওখান থেকে চলে যায়। আর অবন্তী অবাক হয়ে ওর শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে থাকে। শাহেদা চৌধুরী অবন্তীর দিকে তাকিয়ে হালকা হেসে ওখান থেকে চলে যান। রাতে অবন্তী আর আহান পাশাপাশি শুয়ে আছে। আহান অবন্তীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর চুলগুলোর মধ্যে নিজের আঙ্গুল চালনা করছে। বিষয়টা অবন্তীর কাছে খারাপ লাগছে না। হঠাৎই ওর মনে পড়ে যায় নিলয়ের সাথে যখন ওর সম্পর্ক ছিল, তখন অবন্তী নিলয়কে বলতো, আমি তোমার বুকে ঘুমাবো আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবা। নিলয়ও হালকা হেসে বলতো, ঠিক আছে পাগলি, তাই হবে। কথাটা মনে হতে অবন্তী আহান থেকে দূরে সরে যায়। শোয়া থেকে উঠে খাটের এক কোণে বসে ভাবতে থাকে, কেন আমার সাথে এমন হলো? আমার কি দোষ ছিল? আমি কি এমন করেছি? শুধু তো যাকে ভালোবাসি তাকে নিয়ে ভালো থাকতে চেয়েছি, তাহলে এটাই কি আমার ভুল ছিল? ভেবে চোখের পানি ফেলে যাচ্ছে। হঠাৎই পিঠে আহানের ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। সিটকে আহান থেকে দূরে সরে যায়। কি করছেন কি আপনি? বলে অন্য পাশ হয়ে শুয়ে যায়। আহান খুব শান্ত গলায় বলল, আমার কি তোমার উপর কোনো অধিকার নেই? আমি কি তোমার একটু কাছেও আসতে পারি না? কথাটা শেষ করে অনেক অভিমান নিয়ে অন্য পাশ হয়ে শুয়ে যায়। অবন্তী চোখের পানি ফেলছে, কোনো কথা বলতে পারছে না। আমি কি করে তোমাকে বোঝাই? আমি যে তোমার মাঝে নিলয়কে খুঁজে পাই, এটা আমার জন্য কতটা কষ্টে সেটা কি করে বোঝাবো? ভেবেই চোখের পানিতে বালিশ ভিজে যায়। সকাল থেকে আহান অবন্তীর সাথে বেশ রেগে আছে। অবন্তী কিছুতেই বুঝতে পারছে না কি হয়েছে এত রাগার মতো। একবার কি আহানকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করবে? সেটারও সাহস পাচ্ছে না। কিছুক্ষণ পর আহান নিজে থেকেই বলল, কান্না করে চোখ ফুলানোর ইচ্ছে হলে নিজের বাবার বাড়ি গিয়ে কান্না করে চোখ ঠিক করে তবে এ বাড়ি পা দিবে। আমার বাসা থেকে কান্না করা আমি কিছুতেই মেনে নিব না। বলে ওর খোপাটা খুলে চলে যায়। অবন্তী কিছুই বুঝতে পারে না এই ছেলের সমস্যা কি, কখন কি বলে সেটা বোঝাই মুশকিল। ভাবনার মাঝখানে এসে সাইদা বেগম ডাক দেয়, বৌমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। অবন্তী ওনাকে সোফায় বসিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাইদা বেগম শান্ত কণ্ঠে বলল, আমার পাশে বসো। বলে নিজের হাত ধরে ওনার পাশে বসিয়ে দেয়। অবন্তীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার সম্পর্কে আমি কিছু জানি না, আমাকে কি তোমার সম্পর্কে কিছু বলবা? আমার ছেলে হঠাৎই একদিন এসে বলল, মা, আমি যাকে সবসময় আল্লাহর কাছে চেয়েছি তাকে আজ নিজের করে পাওয়ার সুযোগ এসেছে। তুমি আমাকে অনুমতি দাও তাকে আমার কাছে নিয়ে আসার জন্য। সেদিন আমি ছেলের খুশি দেখে আমার আর কিছু জানতে ইচ্ছা হয়নি। এখন তুমি আমাকে তোমার সম্পর্কে বলো, কিসে পড়াশোনা করো, কি করতে তোমার ভালো লাগে সব। অবন্তী কিছুক্ষণ চুপ করে বলল, আমি অনার্স 3য় বর্ষে ফাইনাল দিব। আমার বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে। আমি আমার পড়াশোনা শেষ করতে চাই মা। শাহেদা বেগম অবন্তীর মাথায় হাত রেখে বলল, অবশ্যই তুমি তোমার পড়াশোনা শেষ করে শিক্ষক নিবন্ধন করো, আমি তোমাকে সাহায্য করব। কথাটা শুনে অবন্তী খুবই খুশি হয়েছিল। খুব ইচ্ছে করছিল শাহেদা বেগমকে জড়িয়ে ধরতে, কিন্তু ভয়ে আর ইচ্ছাটা প্রকাশ করেনি। অবন্তীর মা সকাল থেকে মেয়ের পছন্দের সব খাবার তৈরি করছে, আর একটু পরপর দরজার দিকে তাকাচ্ছে। বিকেল আহান আর অবন্তী নিজের বাড়ি আসে। মেয়েকে দেখে খুশিতে চোখ বেয়ে পানি চলে আসে। অবন্তী মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, আমি আসছি বলে তুমি কান্না করছো? এই আমার প্রতি তোমার ভালোবাসা? আমেনা বেগম মেয়ের কথা শুনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন তুই বুঝবি না, যখন মা হবি তখনই বুঝবি। বলে রান্নাঘরে থেকে মেয়ে জামাইয়ের জন্য শরবত নাস্তার ব্যবস্থা করে। সন্ধ্যায় অবন্তীর বাবা আরব সাহেব এসে মেয়ের মাথায় হাত রেখে বলে, কেমন আছিস মা? অবন্তী সলসল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন বাবা? আপনি ঠিকমতো ওষুধগুলো খাচ্ছেন তো? আরব সাহেব খুবই শান্ত গলায় বলল, ভালো আছি, ওষুধও ঠিকমতো খাচ্ছি। বলে আহানের দিকে তাকিয়ে বলে, বাবা, তুমি আমার সাথে আমার রুমে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে আহানকে নিয়ে নিজের রুমের দিকে চলে যায়। অবন্তী মায়ের কোলে শুয়ে আছে আর শাড়ির আঁচলের গন্ধ নিচ্ছে।
আমেনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা মা, বাবা আমার কথা মনে করেছে আমি যে ওই বাড়ি চলে গিয়েছি? মেয়ের এরকম কথা শুনে আমেনা বেগম মুচকি হেসে বলে, তোর বাবা তোকে অনেক ভালোবাসে রে। সবসময় তোর কথা বলে লোকটা, তোর জন্য অনেক কষ্ট পায়, কিন্তু কেন জানি না তুই ওনার সাথে সহজভাবে কথা বলতে পারিস না। মেয়েরা নাকি বাবা পাগল হয়, কিন্তু তোর মধ্যে ছোট থেকে সে লক্ষণ আমি কখনো দেখিনি। এই কারণে তোর বাবা অনেক কষ্ট পেত। আমাকে তো সব সময় বলতো মেয়েটা কেন যে আমাকে দেখে এত ভয় পায়। কখনো নিজ থেকে আমার কাছে কিছুই চাইলো না। এটা নিয়ে তোর বাবার অনেক কষ্ট। অবন্তী কিছু না বলে মায়ের কোলে মুখ গুজে দেয়। আরাফ সাহেব আহানের 2 হাত ধরে বলল, বাবা, আমার মেয়েটা খুবই গম্ভীর স্বভাবের, কারোর সাথে তেমন একটা কথা বলে না। তুমি তো ওর সম্পর্কে সবই জানো। তোমাকে মেনে নিতে ওর একটু সময় লাগবে। এটা নিয়ে বাবা তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না। আমার একটা মাত্র মেয়ে, ও কষ্টে থাকলে আমরা বাবা মা কি ভালো থাকতে পারবো? আপনি চিন্তা করবেন না, আমি অবন্তীকে ভালো রাখবো, ওকে সব সময় খুশি রাখবো, ওকে কোনো কষ্ট পেতে দিব না। 2 দিন পর ফোনটা হাতে নিতে ফোনে একের পর এক মেসেজের নোটিফিকেশন আসছে। অবন্তী মেসেঞ্জার ওপেন করতেই দেখে বাবনার মেসেজ। বাবনার মেসেজটা ওপেন করার সাথে সাথে বাবনা ফোন দেয়। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বাবনা বলল, কিরে কেমন আছিস? তোর কোনো খোঁজ খবর নেই কেন? আমি ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? জানিস কি হয়েছে? নীলয় ভাইয়া বিয়ে করেছে। আর কাকে বিয়ে করেছে জানিস? আমাদের ক্লাসের মিলিকে। সবাই তো বলছে নীলয় ভাইয়ার সাথে নাকি মিলের অনেক দিনের সম্পর্ক, আর তোর সাথে নাকি শুধু টাইম পাস করেছে। তুই নাকি ওনার জন্য পাগল ছিলি। বাদ দে ওইসব কথা, যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি কয়েকদিন পর থেকে ভার্সিটি আসব। এখন একটু ঝামেলায় আছি, এখন ফোন রাখি। তোকে আবার পরে ফোন দিব বলে অবন্তী ফোনটা রেখে দেয়। তারপর একে একে সবগুলো মেসেজ চেক করে। ব্রেকআপের পর থেকে নিলয় আর কোনো মেসেজ দেয়নি, শুধু মিলি একটা মেসেজ আছে। মেসেজ চেক করে দেখো ওখানে কিছু ইমোজি, তারপরে লেখা, নিলয়কে আমার করে নিব। প্রথমে বলেছিলাম, কি বলেছিলি? নিলয় কখনো আমাকে ছেড়ে যাবে না। এখন কি হলো? লিখে আরও কিছু হাসির ইমোজি। মেসেজটা দেখে রাগে হাত থেকে ফোনটা ফেলে দেয়। অযোধ্যারা চোখের পানি পড়ে যাচ্ছে। এটাও বুঝতে পারছে না কেন ওর এত কষ্ট হচ্ছে। অবন্তী বালিশে মুখ গুজে শুয়ে আছে। আহিল রুমে এসে বুঝতে পারছে মেয়েটা আজকেও কান্না করেছে। এভাবে কষ্ট পেতে দেখতে আহানের কিছুতেই ভালো লাগছে না। আমরা যাকে ভালোবাসি তার এক ফোঁটা চোখের পানি দেখলেও নিজের অস্থিরতা কাজ করে। আপন মানুষকে খুশি রাখার জন্য মানুষ সব ধরনের লড়াই করতে পারে। কথাগুলো ভাবতে ভাবতে আহান রুম থেকে বের হয়ে যায়। কিচেন রুমে গিয়ে অনেক খুঁজে 2 কাপ কফি তৈরি করে নিয়ে আসে। কফিগুলো টেবিলের উপর রেখে অবন্তী মাথায় হাত দিয়ে খুব নরম সুরে ডাকতে থাকে, অন্তি, তাকাও আমার দিকে, আমার কিছু কথা আছে তোমার সাথে। অবন্তী মাথা তুলে তাকাতে আহান ওকে উঠিয়ে বসিয়ে দেয়। হাতে 1 কাপ কফি দিয়ে বারান্দায় নিয়ে আসে। বারান্দায় পাটি বিছিয়ে আহান অবন্তীকে বসিয়ে দেয়। অবন্তীর হাতগুলো নিজের হাতের মধ্যে নিয়ে বলে, কিসের জন্য এত কষ্ট পাচ্ছ তুমি? তুমি যদি চাও তাহলে নিলয়ের কাছে ফিরে যেতে পারো, আমি তোমাকে বাধা দিব না। নিলয়ের কথা শুনে অবন্তী কাঁপতে থাকে, আর চোখ দিয়ে অবিরাম জল পড়ছে। আহান অবন্তীর অবস্থা দেখে বুকে জড়িয়ে নেয়, খুবই অস্থির হয়ে বলছে, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? আমাকে না বললে আমি কিভাবে তোমার সমস্যা দূর করব বলো? কিন্তু অবন্তী এক মনে কান্না করেই যাচ্ছে। আহানের কথা অবন্তীর ভয় পেয়ে দূরে যেতে চাইলে আহান অবন্তীকে আরও কাছে নিয়ে আসে, চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে নেয়। অবন্তী ভেজা কণ্ঠে বলে, নিলয় বিয়ে করেছে। নিলয় আমাকে ভালোবাসেনি, আমার সাথে শুধু নাটক করেছে। আমি কিছু বুঝতে পারিনি। আহান অবন্তীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমিও জীবনে মুভ অন করছো, তাহলে কেন পুরনো বিষয়ে এত কষ্ট পাচ্ছ? তোমার বাবা আমাদের বিয়ের আগেই তোমার সম্পর্কে আমাকে সব কিছু বলেছিল। আমি চাই তুমি এই বিষয়টা এখান থেকে শেষ করে দাও। অবন্তী মাথা হ্যাঁ সূচক নাড়িয়ে চোখের পানি মুছে নেয়। সকাল থেকে সবার মাঝে তাড়াহুড়ো চলছে। বিয়েতে কিছু দিতে পারেনি অবন্তীর বাবা, তাই আজকে সব কিছু গুছিয়ে দিচ্ছে। আহান বারবার নিষেধ করছে এসব জিনিস দেওয়ার জন্য, কিন্তু কেউ সেই কথা পাত্তাই দিচ্ছে না। সব কিছু নিয়ে আমাদের রওনা দিতে হলো। বাসায় এসে বইগুলো গুছানো শুরু করে দিয়েছি। আহানও আমাকে সাহায্য করছে। অন্তি, তুমি যাও 2 কাপ কফি নিয়ে আসো, আমি বাকিগুলো গুছিয়ে দিচ্ছি। অবন্তী কফি বানিয়ে নিয়ে আসতে বলে আহান সব গুছিয়ে টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। অবন্তীকে আসতে দেখে ল্যাপটপ অফ করে ঘুরে বসে হাত থেকে কফির একটা কাপ নিয়ে নেয়। তুমি কি কালকে থেকে কলেজ যাবে? তাহলে আমি অফিস যাওয়ার সময় তোমাকে ড্রপ করে দিয়ে যাব। আসার সময় ড্রাইভার নিয়ে আসবে, একা বাহিরে হবে না। ঠিক আছে, আমি কিন্তু একাই আসতে পারতাম, বাসা থেকে তো আগে একাই আসা যাওয়া করেছি। হঠাৎ করে গাড়ি নিয়ে যেতে আমার ইচ্ছে করছে না। আহান কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে।
যাওয়ার সময় আমি দিয়ে যাব, আসার সময় তুমি একাই চলে এসো। চলো, খাবার খেয়ে নেবে, সকাল থেকে কলেজ আছে তো। আর বাবা কালকে কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যাবে, তাই আজকে সবাই একসাথে খাবার খাবো বলে খাবার টেবিলে চলে আসে ওরা। স্বামীর ব্যাগ গোছাতে গোছাতে শাহেদা বেগম বলছে, তুমি আসার পর ওদের কিছুদিনের জন্য ঘুরতে পাঠাবো। বিয়ের পর ছেলে মেয়ে দুটো কোথাও যায়নি। তুমি যা বলবে তাই হবে। আমি কাজটা আগে শেষ করে আসি, তারপর ওদের দুজনের ব্যবস্থা করব। সব কিছু ঠিক করে গুছিয়ে দাও, আমার খুব বড় এই ফ্লাইট। সকালে নিচে নামতেই দেখে শাহেদা বেগম সোফায় বসে আছে। অবন্তী ওনার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা, এত ভোরে উঠে গেছেন, বাবা কি চলে গেছে? শাহেদা বেগম অবন্তীকে পাশে বসতে জায়গা দিয়ে বলল, তোমার বাবা অনেকক্ষণ আগেই চলে গেছে। আমার রুমে একা একা ভালো লাগছিল না তো, তাই এখানে বসে আছি। মা আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি বলে অবন্তী উঠে রান্নাঘরে চলে যায়। চায়ের পানি বসিয়ে হালকা কিছু খাবার নিয়ে আসে। শাহেদা বেগমও অবন্তীকে বসিয়ে দিয়ে বলল, তুমি এত সকালে ঘুম থেকে কেন উঠেছ? তোমার শরীর ঠিক আছে তো? মা আমি ভালো আছি, আজকে কলেজ যাব তো তাই তাড়াতাড়ি উঠে গেছি। প্রায় 7 দিন পর আজকে কলেজে গিয়ে কিছুটা অবাক হয়ে যায়। নিলয় আর মিলি একসাথে কলেজে এসেছে। ওদেরকে আসতে দেখে অবন্তী অন্যদিকে মুখটা ঘুরিয়ে চলে যায়। ক্লাস শেষে বাহির হতেই নিলয় অবন্তীকে ডাকে। অবন্তী কোনো কথা না বলে সোজা হেঁটে চলে যেতেই নিলয় অবন্তীর খুব কাছে চলে আসে। প্লিজ অবন্তী, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে আমার বলে অবন্তীর কাছে এগিয়ে আসে। অবন্তী হাত দেখিয়ে নিলয়কে দূরে থাকতে বলে। নিলয় কোনো কিছুর দিকে না তাকিয়ে অবন্তীর হাত ধরে টানতে টানতে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। অবন্তীর হাতটা ঝাড়ি দিয়ে ফেলে বলল, এটা কোন ধরনের ব্যবহার? আপনার কোনো অধিকার নেই আমাকে ছোঁয়ার বলে 2 হাত দূরে সরে যায়। নিলয় মাটিতে বসে বলল, আমি কিছুই করিনি, সব কিছু পরিস্থিতির শিকার হয়ে করতে বাধ্য হয়েছি। তুমি জানতে মিলি আমার কাজিন হয়। আমাদের বাসায় অনু জন্মদিন ছিল সেদিন। জন্মদিনে কাজিন সবাই মিলে প্রচুর ড্রিঙ্কস করি। আমার সব কিছু ঝাপসা ছিল। ওরা সবাই আমাদের বাসায় ছিল। আমি রুমে এসে ওয়াশরুমে চলে যাই। তারপর বাহির হয়ে দেখি তুমি আমার বিছানায় বসেছিলে। আমি তোমাকে ভেবে মিলির সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে যাই। সকাল হতেই ও চিৎকার শুরু করে। ও চিৎকারে ঘুম ভেঙে যায় আমার। ও চিৎকার শোনার সাথে সাথে ওর মা রুমে চলে আসে আর উনি চেঁচামেচি শুরু করে দেয়। ওনার একটাই কথা, আমি ওনার মেয়ের জীবন শেষ করে ফেলছি, এর জন্য একটা কিছু সমাধান করে দেই। আমি সবাইকে অনেক বোঝানোরও চেষ্টা করি। মা আমার কথা বিশ্বাস করলেও বাবা আমার কথা মানতে নারাজ ছিল। সেদিন বাবা মিলির সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। এক কথাগুলো বলে চুপ করে আছে নিলয়। অবন্তী কোনো কথা বলছে না, চুপ করে আছে। কিছুক্ষণ চুপ থেকে বলল, যা হওয়ার সেটা হয়ে গেছে, সব কিছু ভুলে যাও। তোমার জীবনে নতুন যে আছে তাকে নিয়ে খুশি থাকো। আমি অন্য কারোর সাথে জড়িয়ে গেছি, সম্পর্কের মায়াজাল থেকে বের হয়ে আসা সম্ভব নয় বলে চলে আসে অবন্তী। নিলয় অবন্তী যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আহান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অবন্তী বিছানা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে। আহান আশা থেকে হতবাক হয়ে সব কিছু দেখছে। কাঁধের ব্যাগটা একপাশে রেখে অবন্তীর কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? এভাবে সারা রুমে ফুল কেন? অবন্তী খুব শান্তভাবে বলল, ফুলসজ্জায় ফুল থাকবে তা কি করে হয়? কথাটা আহানের পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত যেন বইয়ে দিল। আহান নিজেকে সামনে নিয়ে বলল, তুমি যা বলছে ভেবে বলছো তো? অবন্তী মাথা তুলে বলে, আমি নিলয়কে বিশ্বাস করেছি, কিন্তু ও আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। যে ছেলে ড্রিঙ্কস অবস্থা অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্কে যেতে পারে, কষ্ট পাওয়া সম্পূর্ণ বোকামি তার জন্য। আর আমি এই বোকামিটা করতে চাই না। আর আহান আর কিছু না বলে শাওয়ার নিতে চলে যায়। টাওয়াল নিয়ে বাহির হয়ে আসে। অবন্তী আহানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর রেগে আছো? আহান অবন্তীর 2 বাহুতে হাত রেখে বলে, আমি সব সময় তুমি ভালো থাকো এটাই চেয়েছি। তুমি আমার থেকে দূরে থাকতে চেয়েছো, আমি সেটাতেও নিষেধ করিনি। এখন কাছে আসতে চাইছো, ওটাতেও বাধা দিব না। কিন্তু একবার কাছে আসলে কিন্তু আর দূরে যেতে দিব না, এটা কিন্তু মনে রেখো। কথাটা শুনে অবন্তীর রন্ধ্রে রন্ধ্রে যেন ঠান্ডা স্রোত বয়ে গেছে। অবন্তী কোনো কথা না বলে মাথা নিচু করে আছে। নিজের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আহান মুচকি এসে বলল, খাবার খেতে চলো। তারপর ভাবলো কি করা যায় বলে অবন্তীকে নিয়ে নিচে চলে আসে। সকাল থেকে অবন্তীর মাথা ঘুরছে। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ঠিকমতো দাঁড়াতেও কষ্ট হচ্ছে, শুধুই বমি বমি পাচ্ছে। সায়েদা বেগম সারাদিন অবন্তীকে চোখে চোখে রেখেছে। ওনার কাছে বিষয়টা সন্দেহ লাগছে, তাই বিকেলে এক প্রকার জোর করে হসপিটালে নিয়ে যায়।
ডাক্তার সব সমস্যার কথা শুনে কিছু টেস্ট করতে দেয়। 1 ঘন্টা পর রেজাল্ট আসবে। শাহেদা বেগম আর অবন্তী বাসায় চলে আসে। আসার সময় ডাক্তারকে বলে আসে রেজাল্ট যাই হোক না কেন ওনাকে যেন সাথে সাথে ফোন দিয়ে জানায়। অবন্তী অনেকটা ভয়ে ছিল কি হয়েছে এটা ভেবে, মাত্র ঠিকভাবে কিছু বলছে না। ওনার চোখে মুখে ভয় আর অস্থিরতা বোঝা যাচ্ছে। আহান আজ একটু তাড়াতাড়ি বাসায় চলে আসে। বাসায় ঢুকতে দেখে মা ডাইনিং রুমে বসে আছে, মনে হচ্ছে যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। এই সময় তো মা নিজের রুমে থাকে, আজকে তাহলে হঠাৎ কি হলো তাই ভেবে মার কাছে জানতে চাই। শাহেদা বেগম খুবই শান্ত গলায় বলে, বেশ কিছুদিন বৌমা অসুস্থ, আজকে শরীর একটু বেশি খারাপ ছিল তাই ডাক্তারের কাছে নিয়ে যাই। রিপোর্টে কী আছে সেটা জানার জন্য অপেক্ষা করছে। আহান আর কিছু না বলে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে দেখে অবন্তী বারান্দায় দাঁড়িয়ে আছে। আহান অবন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরে চুলের মধ্যে মুখ গুজে বলে, শরীর ভালো না, আমাকে বললে না কেন? আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। অবন্তী আহানের হাতের উপর হাত রেখে বলল, তেমন কিছু না, সকাল থেকে একটু বমি হচ্ছিল। আর মাকে তো তুমি জানোই, কোনো কিছু হলেই শুধু শুধু টেনশন করে। মা এক প্রকার জোর করে ডাক্তার দেখাতে নিয়ে আসে। কথাটা শেষ হওয়ার আগে শাহেদা বেগম অবন্তীকে ডাকে। অবন্তী আহানের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে মায়ের রুমের উদ্দেশ্যে যায়। পিছন থেকে আহান বলে, আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিও। বলে ওখানে দোলনায় বসে ভাবতে থাকে। 6 মাস আগে অবন্তী নিজে বাসরঘর সাজিয়ে বলেছিল, আমি আপনার থেকে আমার প্রাপ্য অধিকার চাই। সেদিন অবন্তীকে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে আহান। তারপর থেকে ওদের মধ্যে সম্পর্ক বন্ধুত্বের সৃষ্টি হয়। ধীরে ধীরে সেটা ভালোবাসায় পৌঁছে যায়। কিন্তু অবন্তী অসুস্থতা পরিমাণে বাবাচ্ছে আহানকে। সুস্থ মানুষ হঠাৎ করে কি হলো? আহান চায়ের কাপটা একপাশে রেখে বসে আছে। রাতে অবন্তী আহানের হাতটা নিজের পেটের উপর রেখে বলল, এখানে একটা ছোট্ট আহিল হলে কেমন হবে? আহান কিছুক্ষণ চুপ থেকে কথাগুলো মাথায় যেন গুলিয়ে নিয়ে বলল, আমি ছোট। আহান খুশি না। কথাটা শুনে অবন্তীর বুক কেঁপে উঠল, শোয়া থেকে উঠে যায়। সত্যি তুমি খুশি না? আহত গলায় বলল, চোখে জল ছলছল করছে। আহান বসে অবন্তীকে নিজের বুকে টেনে নিয়ে বলল, আমি ছোট আহানে খুশি না, আমার ছোট অবন্তী চাই। কথাটা শুনে অবন্তী স্বস্তির নিঃশ্বাস নেয়। আহানকে জড়িয়ে ধরে বলল, আমি তো এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছি। রাতের চাঁদ ওদের ভালোবাসার যেন সাক্ষী হয়ে আছে। দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। অবন্তীর শরীরের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। পা ফুলে গেছে। আহান একা চলাফেরা করতে দেয় না, সবসময় নজরে রাখে। অফিসের কাজ সব বাসায় করে। মা তো সারাদিন এটা খাও ওটা খাও করে, সারাদিন খাওয়ার উপরে রাখে। এত করে আমার চেহারা ভারী হয়ে গেছে। সময় ধীরে ধীরে চলে যাচ্ছে। মা আমাকে নেওয়ার জন্য অনেকবার এসেছে, কিন্তু এ বাড়ির কেউ আমাকে দিতে রাজি না। তাই বাধ্য হয়ে মা এখানে আসে কিছুদিন ধরে। আমানা বেগম মেয়ের মাথায় হাত রেখে বললেন, ভালো আছিস মা? আহান তোকে অনেক যত্ন রাখে, তুই অনেক ভালো থাকবি। অবন্তী মায়ের কোলে মাথা রেখে বলল, আমি সত্যি খুব ভালো আছি মা। এখানে সবাই আমার খেয়াল রাখে, আমার অযত্ন কেউ করে না। কথা বলতে বলতে অবন্তী মুখ ফসকে হয়ে যায়। অবন্তী নিজের পেটে হাত দিয়ে বলে, মা খুব ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। আমানা বেগমের চিৎকারে আহান দৌড়ে উপরে আসে। অবন্তীর অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না। শাহেদা বেগম রাগ দেখিয়ে বলছে, এভাবে দাঁড়িয়ে না থেকে ওকে কোলে নিয়ে হসপিটালে নিয়ে চল। আহান মায়ের কথা শুনে অবন্তীকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। সাথে শাহেদা বেগম আর আমিনা বেগমও আছে। হসপিটালে পৌঁছাতে অবন্তীকে অপারেশনে নিয়ে যায়। আহান বাহিরে পায়চারি করছে। হঠাৎই নার্স কেবিন থেকে 2টা বাচ্চা কোলে নিয়ে বের হয়ে আসে। আমিনা বেগম আর শাহেদা বেগম দুজনে বাচ্চা দুটাকে কোলে নেয়। আহান দৌড়ে নার্সের কাছে গিয়ে জানতে চায়, অবন্তী কেমন আছে? নার্স মাথা নিচু করে জানায়, ওনার অবস্থা ভালো না, আপনারা ওনার জন্য দোয়া করুন। অক্সিজেন চলছে, কিছুক্ষণ পর আইসিইউতে নেওয়া হবে। কথাটা শুনে আহান মাটিতে পড়ে যায়। শাহেদা বেগম ছেলের কাছে ছুটে আসেন। ছেলের মাথায় হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন, সব ঠিক হয়ে যাবে। বাচ্চা আহানের কোলে দিতে চাইলে আহান দূরে সরে গিয়ে বলে, অবন্তী ভালো না হলে আমার ওদের দরকার নেই, ওদের আমার কাছ থেকে নিয়ে যাও। 3 দিন পর আজ অবন্তীর জ্ঞান ফিরেছে। আহান সবসময় অবন্তীর পাশেই বসেছিল। অবন্তীর চোখ খোলাতে আহানের চোখে পানি চলে আসে। অবন্তীর হাত ধরে বাচ্চাদের মতো কান্না করে দেয়। অবন্তী আহানের মাথায় হাত রেখে বলল, আমি তো ঠিক আছি, ওরা কোথায়, তুমি ওদের দেখেছ? আহান মাথা নিচু করে বলল, না, আমি ওদের দেখতে চাইনি, তুমি না থাকলে আমার কোনো কিছুরই দরকার নেই। অবন্তীর চোখের কোণ বেয়ে পানি পড়ছে। আহানকে খুব আস্তে বলে, ওদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি ওদেরকে দেখতে চাই। আহান উঠে দোলনা থেকে দুজনকে কোলে করে নিয়ে আসে। আহান আর অবন্তী একসাথেও তাদের কলিজাদের দিকে তাকায়। ওদের এক ছেলে আর এক মেয়ে হয়েছে, দেখতে অনেকটাই অবন্তীর মতো হয়েছে।
হসপিটাল থেকে অবন্তীকে আরও 2 দিন পর রিলিজ করে দেয়। হসপিটাল থেকে বাহির হয়ে আসার সময় হঠাৎ করে নিলয়কে দেখতে পায় ও। নিলয় অবন্তীকে দেখতে পেয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কেমন আছো? অবন্তী স্বাভাবিকভাবেই উত্তর দেয়, ভালো আছি। আপনি আর মিলি কেমন আছেন? নিলয় মাথা নিচু করে বলে, মিলি ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে আছে। অবন্তী আর কিছু না বলে হেঁটে বের হয়ে যায়। গাড়িতে উঠতে আহানের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলে, কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না, বুঝলে? আহান অবন্তীকে এক হাতে জড়িয়ে বুকের সাথে আরও মিশিয়ে নেয়। ভালো থাকতে অনেক কিছু দরকার হয় না, একটা ভরসা করার মতো মানুষ দরকার হয়, সম্পর্কের মায়া থাকতে হয়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সম্পর্কের মায়াজাল। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।